সারা দেশে একটা নির্বাচনী আবহাওয়া। আমাদের প্রত্যাশার জায়গা থেকে বিশেষ করে দেশবাসী যেটা চাইতেছে সেটা হলো যে একটা নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হোক। নির্বাচনটা খুব জরুরি যার যার অবস্থান থেকে, কারণ নির্বাচন যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় দেশের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, যার জন্য আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ব্যাপকভাবে আমরা অত্যাচারিত, নির্যাতিত, আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। এটা হলো দলীয় সাইড থেকে বলতেছি, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান, তখন তিনি নির্বাসিত জীবন লন্ডনে ছিল। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত হয়ে মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে কারারুদ্ধ ছিলেন। সর্বশেষ তিনি ইন্তেকাল করেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে, কুঠি পর্যন্ত ছাড়িয়ে গেছে। তারেক রহমান সাহেব দেশে আসছেন, একজন প্রেসিডেন্ট এবং একজন প্রধানমন্ত্রীর ছেলে। পারিবারিকভাবে তিনি মা বাবার থেকে রাজনীতির যতটুকু পেয়েছেন, পাশাপাশি নিজের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে নিজের অর্জন, এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এত বেশি যে এই দেশের নেতৃত্ব আগামী দিনে তার পক্ষেই দেওয়া সম্ভব। এবং সারা দেশের মানুষ খুব আগ্রহ নিয়েই আমরা অপেক্ষা করছি। ভোট হবে, নির্বাচনে যে রেজাল্টটা আসবে এটা আমরা খুব ভালোভাবেই বলতে পারি, ইনশাল্লাহ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দিবে এবং তারেক রহমানের নেতৃত্বেই সরকার গঠন হবে। তার প্রতি মানুষের আস্থা বিশ্বাস এমনভাবে জন্মেছে, তার কথাবার্তা বক্তব্য বিবৃতি ইন্টারভিউতে দেশে আসার পর আরো বেশি। সবকিছু মিলিয়ে এদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আরেক দিকে হলো, শুধু আমরা বিএনপির নেতা কর্মী কিন্তু অত্যাচারিত হইনি। আন্দোলন সংগ্রামে দেশের সাধারণ মানুষও ব্যাপকভাবে অত্যাচার নির্যাতন সহ্য করেছে। সর্বশেষ জুলাই আন্দোলন, মেধাবী ছাত্ররা যখন সাধারণ মানুষরা একাকার হয়ে গেছে, তখন কম ক্ষতি হয় নাই, অনেকে শহীদ হয়েছে, খুন হয়েছে। আমরা যেটা সবচেয়ে বেশি এই মুহূর্তে মনে করতেছি সেটা হলো আমরা নির্বাচিত হলাম। জনগণের প্রত্যাশার জায়গা যে এই যে উন্নয়ন, তারেক রহমান সাহেব বলেছেন যে আমি মেগা প্রজেক্ট করব না। মেগা দুর্নীতি এদেশের মানুষ দেখেছে, কিভাবে টাকা পাচার হয়েছে সেটাও দেখেছে। গ্রামের কোনো উন্নয়ন হয় নাই। এই যে গ্রামে যখন ঘুরতে যাই, গ্রামে যখন এই নির্বাচনী ওয়ার্ক করি, গণসংযোগে যাই, মানুষের এত দাবি, কিভাবে যে সম্ভব হবে আমি জানি না। কিভাবে এত রাস্তা করব, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মানে রুট পর্যায়ে বাড়ির রাস্তা, সেই রাস্তাটা হয়তোবা বাড়িতে যাওয়ার জন্য বা বাজারে যাওয়ার জন্য, একটা গ্রামে যাওয়ার জন্য, গ্রামীণ যে রাস্তাগুলো, পুকুর পাড় অথবা খাল পাড় অথবা জলাবদ্ধতা, এগুলার কাজ তো অনেক, মানে উন্নয়ন কিন্তু এত ব্যাপকতা, মানে এত ব্যাপক প্রয়োজন, এত বেশি প্রয়োজন
স্বাভাবিক কারণেই যখন মাঠে গণসংযোগ করতে যাই এটা চিন্তার মধ্যে পড়ে যাই। তারপরও আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এটা বিএনপির পক্ষেই সম্ভব হবে। তবে আমার প্রায়োরিটিটা একটু ভিন্ন। শুধু উন্নয়নটাকে কেন্দ্র করেই আমি গণসংযোগ বা কথাবার্তা সেই টার্গেট পয়েন্টে আমি আগাচ্ছি না। আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি একটা নির্বাচিত সরকার, তার প্রথম দায়িত্ব হলো, আমি বিশেষভাবে আমার এলাকার কথাই বলি, মান সম্মান ইজ্জতের সহিত বসবাস করা, একটা স্বাভাবিক জীবন, যেটা আমরা দীর্ঘদিন পাই নাই। খুব চিন্তিত ছিলাম আমরা, এবং সাধারণ মানুষ এত কষ্টে ছিল, নিজের কথাগুলো বলতে পারে নাই, নিজের আবেগ, নিজের স্বাভাবিক জীবনযাপন, সাধারণ জীবনযাপন এখান থেকে অনেকভাবে বঞ্চিত ছিল। এই জন্য রাষ্ট্রের মেরামত হবে, রাষ্ট্র সংস্কার হবে, নাগরিক উন্নয়ন হবে, রাস্তাঘাট সবকিছুই আছে, কিন্তু ইজ্জতের সহিত আমরা যদি সমাজে বসবাস না করতে পারি, মান সম্মান নিয়ে যদি না থাকতে পারি, স্বাভাবিক জীবনযাপন যদি না করতে পারি, চলার ক্ষেত্রে যদি কোনো থ্রেট থাকে, এটা কিন্তু এদেশের মানুষ, গ্রামের মানুষ সবচেয়ে বেশি হিসাব নিকাশে রেখেছে। এবং সেই জন্য আমি যখনই গ্রামে যাই, গণসংযোগে যাই, আমার প্রায়োরিটিটা হলো প্রথমত যে এই কাজটা আমি করার ক্ষেত্রে সমাজকে সচেতন করা। সমাজ বলতে ওই পরিবার, ওই গ্রাম, ওই এলাকা, এইভাবে পুরা এলাকাটাই যদি আমরা একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকি, এবং নির্বাচিত প্রতিনিধি হিসাবে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি মানুষের পাশে থেকে এই কাজটাকে প্রায়োরিটি দিব এবং একটা সুন্দর লক্ষ্মীপুর গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিব। তাহলে একদিকে হলো সচেতন লক্ষ্মীপুর চিন্তা করেছি, একদিকে সুন্দর লক্ষ্মীপুরের কথা চিন্তা করেছি, আরেকদিকে আমি স্বনির্ভর লক্ষ্মীপুরের কথা চিন্তা করেছি। স্বনির্ভর লক্ষ্মীপুর বলতে যেমন আমাদের এই লক্ষ্মীপুর সম্পূর্ণভাবে কৃষি নির্ভর এলাকা। নারিকেল, সুপারি, ধান, সোয়াবিন, মাছের খামার, শাক সবজি এত পরিমাণ এখানে হয়, আমরা কিন্তু এখান থেকে খুব বেনিফিট নিতে পারি না এলাকাবাসী। আমরা যদি পরিকল্পিত ভাবে একটা পরিকল্পনা নিয়ে সেটাকে বাস্তবায়নযোগ্য করতে পারি, আমার বিশ্বাস লক্ষ্মীপুরের মানুষ এই বেনিফিটটা নিতে পারবে। এই জন্য আমার চিন্তায় আছে যে একটা কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গঠন করা, এবং এই কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন যদি করতে পারি ইনশাল্লাহ, তাহলে এই কৃষির সঙ্গে রিলেটেড অনেক কলকারখানা গড়ে উঠবে। সেখানে এই কৃষিভিত্তিক প্রকল্প করার ক্ষেত্রে যে প্রশিক্ষণ লাগবে, সেখানে প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে, কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার একটা সুযোগ থাকবে, অথবা একটা জাতীয়ভাবে বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আমরা করতে পারবো ইনশাল্লাহ। এটা গেল প্রশিক্ষণ সাইট বা শিক্ষা ব্যবস্থা। এখানে এই কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গঠন যদি করি এবং পরিকল্পিত এই কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন যখন বাস্তবায়নযোগ্য হয়ে যাবে, তখন
এর সঙ্গে রিলেটেড আরো অনেক কিছু চলে আসবে, যেমন হেলথ সাইট, তাহলে একটা মেডিকেল কলেজের প্রয়োজন আছে। আরেকদিকে যোগাযোগ ব্যবস্থা আরো বৃদ্ধি করতে হবে, যেমন 8 ফিট, 10 ফিট, 11 ফিট, 12 ফিটের রাস্তা এটা এনাফ না। অনেক ইন্টারনাল রোডগুলা সেখানে এটাকে ডাবল করতে হবে, কারণ এখানে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, এই যে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এটা শক্তিশালী করতে হবে। তাহলে একটা বড় ধরনের পাইকারি মার্কেট গড়ে উঠবে। আমাদের লক্ষ্মীপুরে বিশেষ করে ভবানীগঞ্জ, তেয়ারীগঞ্জ, মান্দারি, লাহারকান্দি, বাঙ্গাখা, এই যে পৌরসভার রিলেটেড এলাকাটা, প্রচুর পরিমাণে এখানে শাকসবজি হয়, অন্যান্য উৎপাদনযোগ্য, সেগুলো তো বললামই। সবকিছু মিলে আমরা সেই ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এই প্ল্যানটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে লক্ষ্মীপুরের উন্নয়নটা খুব দৃশ্যমান হবে। আরেকদিকে আমি সুন্দর লক্ষ্মীপুরের কথা বলেছি। একটা নির্বাচিত সরকার যদি ভালো হয়, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা গ্রাম ভিত্তিক উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, সেই সাইডটাকে আমরা খুব শক্তিশালী করতে সক্ষম হব। আর সচেতন লক্ষ্মীপুর বলার ক্ষেত্রে আমি এটা বুঝিয়েছি যে মাদক মুক্ত লক্ষ্মীপুর গঠন করতে হবে। এক মাদক যদি মুক্ত করতে পারি, মাদকের সঙ্গে যে ব্যাধিগুলা জড়িত, চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, ইফটিজিং, সবকিছু বন্ধ হয়ে যাবে। এটা আর একটা সামাজিক আন্দোলন। তাহলে সবাই যদি সচেতন হই, আওয়াজ তুলি, এই সামাজিক আন্দোলনটা সবাই একত্রিত হয়ে আমরা গঠন করতে সক্ষম হব। সেখানে একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে তার দায়িত্ব থাকবে সবচেয়ে বেশি। মানুষ সেখানে সাহস পাবে, মনোবল পাবে, এবং সামাজিক আন্দোলন যখন গড়ে উঠবে, এদের সংখ্যা খুব বেশি না। এরা হয় অন্যত্র চলে যাবে, অন্য ব্যবসায় চলে যাবে, অথবা এদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে হবে। একজন নির্বাচিত প্রতিনিধি আসা মাত্রই যদি মনে করে যে না, ওনার একক দায়িত্ব, এটা হয় না। এই জন্য সেখানে সামাজিক আন্দোলন প্রয়োজন। তো আমি সবকিছু মিলে একটা পরিকল্পনা যেটা নিয়েছি, একদিকে সচেতন লক্ষ্মীপুর, আরেকদিকে সুন্দর লক্ষ্মীপুর, আরেকদিকে স্বনির্ভর লক্ষ্মীপুর, কৃষিভিত্তিক অর্থনীতি, লক্ষ্মীপুরের সমৃদ্ধি, এই পরিকল্পনাটা নিয়েই মাঠে নেমেছি। এটা লক্ষ্মীপুর আঙ্গিক, এটা আমার নিজস্ব একটা পরিকল্পনা। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, কেউ ছিলেন সমাজবিজ্ঞানী, কেউ ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী, পেশাজীবী, তাদের সঙ্গে আমি কথা বলেছি।